আপনি এত বুদ্ধিমান হলেন কবে থেকে? সাইফ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে। আশফাক দাঁত কিরমির করে বলে, আমি জন্মগতভাবেই বুদ্ধিমান, তাই তো আমি সেনাপ্রধান ছিলাম। আর তুমি মেজর। পদে কি যায় আসে? আজকাল টাকা থাকলে জেনারেল কেন? পদে কি যায় আসে? আজকাল টাকা থাকলে জেনারেল কেন? প্রধানমন্ত্রীর পদও পাওয়া যায়। এতে বুদ্ধির দরকার হয় না। এই কি বললে তুমি? আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, হ্যাঁ? না তো, আমি কখন তা বললাম? এই রাফি, আমি কি একবারও ঘুষ শব্দটা উচ্চারণ করেছি? আশরাফকে উদ্দেশ্য করে বলল সাইফ। আশরাফ ঘাড় নাড়ায়। তখনই দরজায় মিনময়ী দাঁড়িয়ে থাকতে দেখে আশফাক আহমেদ চুপ করে রাগ গিলে নেয়। সাইফ মিনময়ীকে দেখতে পেয়ে প্রগাঢ় হাসল। আমোদিত কণ্ঠে বলল, মিনময়ী আম্মা এসে গিয়েছো, শুভ সকাল, এসো এসো বসো। মিনময়ী এতক্ষণ তিনজনেরই কথা শুনছিল। পিটপিট করে অদ্ভুত কথাবার্তা এক একজনের। সাইফের কণ্ঠে সে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। সাইফ চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। আসসালামু আলাইকুম চাচা। চাচা ডেকে আর বয়স বাড়িয়ে দিও না মিনময়ে। আমি হলাম বিবাহযোগ্য সুদর্শন পাত্র। চাচা ডাকা শুনলে বুকে আঘাত লাগে। সম্পর্কে দুলা ভাই হই, তোমার বয়সে যেমনটা হই না কেন, ডাজেন্ট ম্যাটার। তুমি দুলা ভাই ডাকো। কথাটা শেষ করতে পারল না, তার আগে কানে আসলো, চরিত্রহীন। আশফাক আহমেদ বলেছে। সাইফ পুরোপুরি অদেখা করলো শ্বশুরকে। মিনময়ী মৃদু হাসলো। আশরাফ আর চোখে দেখছে শাড়ি পরা মিনময়ীকে। এই ইঁদুর ছানা এক রাতেই বড় হয়ে গেল কি করে? একে তো এখন আর দুর্ভিক্ষের সময়কার অপুষ্টিতে ভোগা নববধূ লাগছে না, একদম প্রাপ্তবয়স্ক বউদের মতোই লাগছে। শোনো মিনময়, এই ঘর এখন তোমার। তুমি এখন এখানকার কর্ত্রী। সিয়া হাসপাতাল সামলে ঘর ততটা সামলে উঠতে পারে না, তাই নিজের মতো করে সবটা আন্তস্ত করে নিবে, হ্যাঁ? সাইফের কথায় মিনময়ী অপ্রতিভয়মান দৃষ্টিতে তাকায়। তার দিকে এত স্পর্ধা, এত যোগ্যতা রয়েছে যে এত বড় বাড়ির কর্ত্রী হবে। কি হলো, পারবে না? ফের সাইফের প্রশ্নে মিনময়ী ইতস্তত ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। এই তো সাব্বাস। আর শোনো, তোমার ওই স্পেশাল মুন্ডিংও একটু রেঁধে খাওয়াবে, বুঝলে? ভারী মজা। সিয়া খেতে দেয় না, সব কিছুতে নাকি কোলেস্টেরল বেড়ে যায়। মিনময়ী ফিক করে হেসে উঠল সাইফের কথায়। কি হচ্ছে এখানে? কে কার জিনা হারাম করে? শিয়াশা হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করলো। সাইফ হাবাগোবা হেসে বলে, কে আবার কার জিনা হারাম করবে? ও কিছু না বাচ্চা। আমি বলছিলাম তুমি যে ঘরে থাকবে সে ঘরে সকলে দীর্ঘজীবী হবে। কত মেনটেন করে খাবার খাওয়াও, তাই না? সাইফের কথায় আশফাক আহমেদ প্রতিবাদী কণ্ঠে বলল, মিথ্যে কথা, কিন্তু মিথ্যে কথা। সাই মিথ্যে বলছে। তুমি তাকে কিছু খেতে দিও না, এটাই বলছিল। শিয়াশা তীক্ষ্ণ নজর ফেলে বাবার দিকে, গম্ভীর গলায় বলে। নানু ভাই সত্যি বলছে? সাইফ অসহায় মুখ করলো, মাথা নাড়ালো। সে এমন কিছুই বলতে পারে না। মিথ্যা বলেছে গিন্নি। আশফাক আহমেদ আবারও বলে, আপনি আমায় একটুও সহ্য করতে পারেন না কেন? সারাদিন শুধু আমার নামে অপপ্রচার চালান। আমার সাথে নাটক করতে আসবে না সাই, একদম নাটক করতে আসবে না। সাইফ মুখ বাঁকিয়ে নিজের কাজে মশগুল হয়ে পড়ে। মিনময়ী হাসি মুখে দেখছে তার নতুন পরিবারকে। আশরাফের দিকতে চোখ পড়তে সে চোখ নামিয়ে নেয়। পরিবারের সকলে কত ভালো, কিন্তু এই লোক এত খ্যাচড়া কেন? সে উঠে শিয়াশাকে সাহায্য করে। শিয়া বারণ করলো না, কারণ এখন থেকে এই সংসারের দায়িত্ব তাকেই বুঝে নিতে হবে। অতঃপর শিয়া মিনময়ী তিনজনে একসাথে সকলের জন্য নাস্তা তৈরি করে একসাথে খাবার খেলো। সপ্তাহটা গেল দৌড়ঝাঁপ আনন্দ উল্লাসের মাঝে। আগামীকাল শুক্রবার। চৌধুরী নিবাস ও তার পাশের ফ্লটটি জমজমাট হয়ে আছে এই এক সপ্তাহ যাবৎ। দুটো ফ্লটই সেজে উঠেছে রং বেরঙের আলোর মিশ্রণে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে কনভেনশন হল রয়েছে, যেখানে সেনানিবাসের এবং ক্যান্টনমেন্টের সকল অনুষ্ঠান কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই হবে আশরাফের রিসেপশনের অনুষ্ঠানটা। এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটায় ক্যান্টনমেন্ট এরিয়ার ও সেনানিবাসের সকলেই সামিল হবে। আশ্রমের বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছে বুধবার থেকে। পড়াশোনার চাপ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু মর্নিং শিফটে পড়াশোনা করে বাচ্চারা, আর বাকি পুরো দিনটা তাদের হইচইয়ের মধ্যেই কাটে। পুরো সপ্তাহটাতে আইসক্রিম পার্লার, খেলাঘর খুলে দেওয়া হয়েছে। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রত্যেক বাচ্চাদের পরনে একই ধরনের স্যুট তৈরি করা হয়েছে। আশরাফ, সাইফ, আশফাক সহ আশ্রমের সকল ছেলেরা পরবে কালো স্যুট, কালো প্যান্ট, সাথে সাদা শার্ট। শিয়াশা, মিনি, শিয়াশার চাচাতো বোনেরা ও আশ্রমের সকল মেয়েরা লেহেঙ্গা পরবে। এগুলো সবকিছুই অর্ডার করে তৈরি করা হয়েছে। সব সময় এমনই করা হয়। আশ্রমের বাচ্চাদের সকলেরই পোশাক
একেবারে অর্ডার করে তৈরি করা হয় সবার জন্য এক পোশাক। আর এই সব কিছুর মূল আকর্ষণ মৃন্ময়ী থাকবে সবার থেকে আলাদা বধূরূপে। রাত 12টা প্রায়। চৌধুরী নিবাসের সকলেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। আশ্রমের বাচ্চারাও তাদের ভদ্র সভ্যের খোলস থেকে বেরিয়ে এসেছে, বিচ্ছুরূপ প্রদর্শন করছে, কেননা বাচ্চাগুলো এখনো জেগে আছে। চৌধুরী নিবাসের প্রাঙ্গণে কর্মচারীদের সাথে বাচ্চাদের হাট বসেছে। যে যেখানে পারছে ছোটাছুটি করছে, মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ডে সাহায্য করছে। মিন্ময় ও মিনি সহ সকল আত্মীয় স্বজনরা যারা এসেছে ঢাকা থেকে তাদের মেহেন্দি দিয়ে দিচ্ছে পার্লারের লোকেরা। সে আসার অনেক আগে মেহেন্দি দেওয়া শেষ। তার হাত ভর্তি মেহেন্দি দিতে ভালো লাগে না, তাই অল্প একটুই দিয়েছে। সকলে যখন ব্যস্ত নিজ কর্মে, সে ফোন হাতে বারান্দায় চলে গেল। দর্পণ আগামীকাল নিজের ফ্ল্যাটে শিফট হবে। এখনো নিশ্চয়ই গোছগাছ করছে। গোছগাছের কাজ শেষ করে সদ্য গোসল করে বের হলে দর্পণ ফোন ভাইব্রেট করছে অনেকক্ষণ। সে ব্যস্ত পায়ে গিয়ে ফোন হাতে নেয়। হাস্যোজ্জ্বল মুখের এক রমণীর মুখটা ভেসে আসে। বুকের ভেতর উত্তেজনা বাড়ল। নয়নে পিপাসা একটু সশরীরে দেখার সুযোগ পেলে বুকের ভেতর যাতনারা কমতো। ইদানিং সে লোভী হয়ে উঠছে যখন থেকে মেয়েটার সম্মতি পেয়েছে। মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু অধিকার খাটিয়ে বলতে, শিয়া আমার কাছে চলে এসো না। বলা হয়ে ওঠে না, সিচুয়েশনও হয়ে ওঠে না। অথচ মন মস্তিষ্ক থম মেরে আছে মেয়েটির সান্নিধ্য পাওয়ার জন্য। 9টার দিকে একবার কথা হয়েছিল, তাও মেসেজে। সময় হয়নি। ডিউটি থেকে আধবেলা ছুটি দিয়ে কিছু শপিং এর জন্য গিয়েছিল। ক্ষণকালের এই অনির্দিষ্ট জীবনটাতে প্রথমবার নিজের ঘর হবে, নিজের পরিবার হবে। সবকিছু নতুন করে চাইছে। নতুন ঘর, নতুন পরিবার, নতুন জীবন। বেঁচে থাকার কারণগুলো ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। দুর্দর্শ দুর্গম জীবনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে মিশনে যেতে কখনো দ্বিতীয়বার ভাবতো না। যেখানে অন্য সকল ষোলজসরা অন্ধকার কালো মুখে ভাবার জন্য একদিন সময় নিত, সেখানে সে ক্ষণকাল সময় নিত না ভাবার জন্য। রাজি হয়ে যেত যে কোনো লাইফ রিস্কি মিশনই হোক না কেন। এমন সাহসিকতার পরিচয় সে বহুবার দিয়েছে, কেননা তার কোনো পিছুটান ছিল না, আর না তার নিরে ফেরার তাগিদ। যার নিজস্ব নীড় নেই, নীড়ে অপেক্ষা করার মতো মানুষ নেই, সেখানে ফেরার তারাই বা থাকবে কেন? কিন্তু এখন এই মুহূর্তে মনে হয় সে বাঁচতে চায়, অনেক অনেক দিন বাঁচতে চায় তার সিয়ার সাথে। প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে নীড়ে ফিরলে তাকে বুকে আগলে নেয়ার মানুষ রয়েছে। এত সব ভাবনা জেগে বসতেই মস্তিষ্ক আবারও উৎপীড়ন শুরু করলো। মেয়েটাকে সে বাজেভাবে মিস করছে। গলায় দলা পাকিয়ে আছে অনুভূতিরা। কোনো মতে নিজেকে সামলে ফোন কানে ঠেকায়। ভেসে আসে রিনরিনে চঞ্চল কণ্ঠ। মেজর, কি করছেন? তোমাকে মিস করছি। সহজ সরল স্বীকারোক্তি। আহ, পাথরে বুক চিরে শীতল স্বচ্ছ ঝর্ণা নেমে আসতেই বুকের ভেতরে একটা প্রশান্তি নেমে এলো। ঠান্ডা হয়ে গেল আমার বুকটা, কাঠখোট্টা মেজরের মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনতে পেয়ে। শিয়াশার কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া। সে মিটিমিটি হাসছে। সেই প্রথম দিনকার সেই মেজর দর্পণ। এহসানের সাথে এখনকার এই মেজরের একদম মিল নেই। এই মেজরের চোখে মুখে থাকে তার জন্য নমনীয়তা, ভালোবাসা, ভালো লাগারা, যেটা একটা মেয়ের কামনীয়। দর্পণ হতাশ হলো। সে যখনই এমন কোনো কথা বলবে, মেয়েটা ছলে কৌশলে তাকে মনে করিয়ে দেয় তার মুখে এসব কথা মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো জেগে আছো কেন? বাড়িতে অনুষ্ঠান, আমি কিভাবে ঘুমাবো? দাদু ভাই, চাচু, চাচি, কাজিনরা সবাই এসেছে, ঘর জমজমাট হয়ে আছে। আজ কেউ ঘুমোবে না বলে পণ করেছে। কেন ঘুমানো যাবে না কেন? কি করবে সকলে? দর্পণ বেশ কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। বাড়িতে বিয়ে তো ঘুমানো কেন যাবে না? এবার কোন ধরনের কথা? কেন মানে? পরিবারের সকলে একসাথে হলে কত হই হল্লা হয়, আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, আপনি জানেন না? শেষের কথাটা বলেই শিয়াশা জিভ কাটে। নিজেকে কয়েকবার গালমন্দ করতে ভুলল না নিজের করা বোকামোর কারণে। দর্পণ মৃদু হেসে ফ্রিজ থেকে ক্যান বের করে সোফায় বসে। ধিমি কণ্ঠে বলে, জানি না। শিয়াশা চোখ বুজে অনুতপ্ততায় জর্জরিত দীর্ঘশ্বাস ফেলল। মৃদু কণ্ঠে হঠাৎ করে অভাবনীয় একটা কথা বলে ফেলল, যেটা হয়তো দর্পণ আশাই করেনি। মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি। দর্পণ থমকায়। মুখ তুলতে নেয়া ক্যান আর মুখে নেওয়া হয় না। অবাক পানে কান থেকে ফোনটা নামিয়ে চোখ রাখলো হাস্যোজ্জ্বল মুখটার দিকে। থমকালো গলায় বলল, কেন টেল দিস এগেইন প্লিজ? ভালোবাসি উটকু মেজরকে।
সিয়াসা মুচকি হাসলো। ইউ ডোন্ট নো দ্যাট হাউ মাচ রিলিভ ইউ গিভ মি। আমি প্রতিনিয়ত ভাবি হয়তো আমি তোমায় জোর করছি আমায় ভালোবাসার জন্য। আমি কোনো বাচ্চা নই যে আমার উপর কেউ জোর করবে আর আমি তাকে ভালোবাসবো। যখন থেকে অনুভব করেছি আপনার সঙ্গ আমায় আনন্দিত করে, আপনাকে অনুভব করতে ভালো লাগে আমার, আপনার কথা ভাবতে ভালো লাগে, তখন থেকেই আপনাকে অন্য কারোর সাথে ভাবতে পারি না আমি। আপনার থেকে দূরত্ব আমায় শঙ্কিত করে। নেভার লেট মি অ্যালোন মেজর প্লিজ। শেষের কণ্ঠে কেমন অজানা আর্তনাদ ভেসে আসলো। দর্পণের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। সে যে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সিয়ার প্রতি। এতে যদি সে দেশের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যায়, একদিকে ছুটে আসা আলোকবর্তিকার ন্যায় তার পরিবার, আরেকদিকে নিজের দায়িত্ব, ভাবতে পারল না। মস্তিষ্ক ঝিমিয়ে পড়লেও মন উত্তেজিত, প্রিয় মানুষটার অনুভূতির স্বীকারোক্তিতে ক্ষণকালের জন্য মনকে প্রাধান্য দিল। নিজেও বলল, ভালোবাসি সেই মেয়েটিকে যেই মেয়েটি খুল কিনারাহীন এক দর্পণের হাত ধরেছে, পরিবারহীন ছেলেটির পরিবার হয়েছে। বারান্দার এক কিনারায় গুটিসুটি মেরে বসে থাকা সিয়াসার মুখশ্রীতে তখন অজানা অনুভূতিরা লুটুপুটি খাচ্ছে। সময়গুলো বড্ড মধুর, বড্ড সুখকর। এত সুখ সব সময় থাকবে তো? সাজসজ্জার শেষ উপকরণ হিসেবে দর্পণের দেয়া নথটাকে পরে নিল অদ্রিতা। স্কাই ব্লু কালারের শাড়ির সাথে সাদা ব্লাউজ ও আনুষাঙ্গিক অর্নামেন্টস। তবে ফর্সা মুখশ্রীতে সাদা পাথরের নথটাই যেন বেশি আকর্ষণীয়, সুন্দর করে তুলছে। আয়নায় নিজেকে আরো একবার দেখে লাজুক হাসলো। এ সকল সাজগোজের একমাত্রই কারণ দর্পণ। অনেক হয়েছে লুকোচুরি, এবার সে সরাসরি বলবে দর্পণকে নিজের মনের কথা। এতটা সংশয় নিয়ে থাকা যায় না। এমনিতেই ইদানিং মন কেমন যেন কুড়োকে। সেদিনকার মেজর সাইফের মেয়ের ছবিগুলো নিয়ে দর্পণের অদ্ভুত ব্যবহার তাকে আরো শঙ্কিত করে তুলছে। মাথায় সব টেনশন ফেলে রেখে কোনো মতে শাড়ি আঁকড়ে সে বের হওয়ার জন্য উদ্যত হলো। জীবনে প্রথম শাড়ি পরেছে সে। এই শাড়ি তার দ্বারা পরা অসম্ভব ব্যাপার স্যাপার। সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগেও সে মেইলি পোশাক কমই পরত। আজ বাধ্য হয়ে পড়েছে। গতকাল শপিং মলে গিয়েছিল, তখনই অনাকাঙ্ক্ষিতভাবে দর্পণকে দেখতে পায় শাড়ির সাইডটাতে। শাড়ি দেখছিল। জিজ্ঞাসা করার সাহস হয়নি কার জন্য নিয়েছে, কেননা দর্পণ কাজ ব্যতীত কোনো কথা বলা পছন্দ করে না। তবে আর নয় সংকোচ, কাজের বাহানা এবার সে প্রকাশ্যে বলবে তার মনের কথা। সকলের মধ্যমণি আশরাফ মিন্ময় স্টেজে বসে আছে। আশরাফ অবপানে তার ইঁদুর ছানাকে দেখেই চলেছে। এই মেয়ে এক রাতেই এত সুন্দর হয়ে গেল কি করে? পার্লারের লোকেরা কি আটা ময়দা সব মেখে দিয়েছে? তবে মিন্ময়ের আশরাফের দিকে মোটেই খেয়াল নেই। সে এমনিতেও ওই খ্যাচরা লোকটাকে যত পারে এড়িয়ে চলে। রাতের এক দফা ঝগড়া তো প্রতিদিনই থাকে। প্রতিদিন তাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি সে অপমান বোধ করে, বুড়ো লোক। সে ছলছল চোখে বাবা মা বোন ভাগ্নিকে দেখছে। সকলে কি সুন্দর হাসি মুখে কথা বলছে। কেননা সাইফ আশফাক তাদের প্রাপ্য সম্মানের থেকেও অধিক সম্মানের সহিত প্রেজেন্ট করছে। বড় বড় অতিথিদের সাথে দেখা করিয়ে দিচ্ছে। আশফাক আহমেদ তো নিজের বেআইয়ের হাত মুঠোয় পুরে নিয়েছে, আর ছাড়েনি। গেটে দর্পণ সুবেদার সহ মেজর ওয়ালিউল্লাহ সকলেই ঢুকছিল। তার মধ্যে অদ্রিতা প্রগাঢ় হেসে তাদের সাথে যুক্ত হলো। অজিতা দু চোখ জুড়িয়ে দর্পণকে দেখছে। কালো প্যান্ট, কালো শার্ট, সাথে সাদা শার্ট। সে অভিভূত হলো সুদর্শন যুবকটিকে দেখে। মেজর অলিউল্লাহ অজিতাকে দেখে ইয়ার্কির কণ্ঠে বলে। অজিতা লাজুক হেসে দর্পণের দিকে তাকালো। মেজর অলিউল্লাহর কমপ্লিমেন্ট দর্পণ ও লৌকিকতা দেখিয়ে বলল, ইউ লুকিং সো বিউটিফুল মিস অদ্রিতা। শত ডানা ভাঙা প্রজাপতিরা যেন তাদের ডানা ফিরে পেল। চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়ে সে বলল, ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক সুন্দর লাগছে। দর্পণ কৃত্রিম হাসি দিয়ে হাঁটার উদ্দেশ্যে বলল। অদ্রিতাও হাসি মুখেই দর্পণের পাশ ঘেঁষে চলতে লাগলো। পুরো অনুষ্ঠানটিতেই যেন সেনা কর্মকর্তাদের একটা মিলনতা হয়ে উঠল। একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেছে। সাইফ টলমলে চোখে সকলকে দেখছে। এই চাকরি একটা সময় তার পেশন ছিল। অনেক মিস করে সে নিজের কর্মজীবনটাকে। আর তার সাথে মিষ্টি স্মৃতি জুড়ে রয়েছে কাজে ফাঁকি দিয়ে আসার সাথে তার প্রেমময় সময়টা। আজ সব যেন তিক্ত স্মৃতিতে পরিণত হয়ে গেল। এমনটা কেন হলো? মেজর অলিউল্লাহ থমথমে মুখে সাইফের কাজ চাপড়ে নিজের সাথে জড়িয়ে নিল। সাইফ নিশ্চল হয়ে গেল বন্ধুর আলিঙ্গনে। নিষ্প্রভ কণ্ঠে মেজর অলিউল্লাহকে জিজ্ঞাসা করলো, তোর কখনো অভিযোগ হয় না আমার উপর? তোর বোনকে হারিয়ে ফেলে। মেজর অলিউল্লাহ মলিন হাসলো। ওই কেসটি আমি শুরু করেছিলাম, তুই কখনো চাসনি ওই কেসে জড়াতে, আমি জোর করেছিলাম।
এতটুকু বলতেই শিয়াশার উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। তোমরা কি করছো? শিয়াশা পিটপিট করে তাকিয়ে আছে। সাইফের চেহারায় দুশ্চিন্তা ভেসে উঠল। তড়িঘড়ি করে সরে গিয়ে নিজেকে যথাসাধ্য সামলে হাসি মুখ করে বলল, কিছু না বাচ্চা, একটু আলিঙ্গন করছিলাম। দেখো না, তোমার আঙ্কেল তো কাজের জন্য সময়ই পায় না। আঙ্কেল, এটা কিন্তু অপরাধ। আপনাকে শাস্তির আওতায় আনা হলে আগামী 10 মিনিট পাপাকে জড়িয়ে ধরে সরি বলবে। শিয়াশা গম্ভীর গলায় বলল। অলিউল্লাহ মৃদু হেসে শিয়াশার মাথায় হাত বুলিয়ে বলল। শিয়াশা খিলখিলিয়ে হেসে উঠল। ফের চটপটে পায়ে হেঁটে চলে গেল। পার্লার থেকে আসা, দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। শিয়াশা যেতেই সাইফ সতর্ক কণ্ঠে বলল। আর কখনো মুখে তুলবি না এই কথা। ওয়ালিউল্লাহ হতাশার নিঃশ্বাস ছাড়ল। সেটা আমি সামলে নিব। তার আগেই আমি তার পথ বন্ধ করে দেব। দুজনে নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল এতটুকু আলাপ আলোচনার পরে। শরীরে নিঃশ্বাস প্রশ্বাসে বিস্তৃত বক্ষদেশ উঠছে নামছে। দেহে এতটুকু নড়াচড়া চোখে বাজছে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। শরীর এক চুল না নড়লেও চোখ দুটো একটু স্থির নেই। হলের কোনো কোনো ছাপছে খুঁজে চলেছে একটা মুখ, কিন্তু দেখা পেল না। অদিতে এই নিয়ে বিনিয়ে আলাপ আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু সামনের মানব যেন তাতে মোটেই আগ্রহী নয়। তাই প্রশ্রয় পাওয়া বিরল, অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে উঠছে। খুঁজতে খুঁজতে চোখ পড়ে একটা স্তম্ভের পাশে, বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা রমণীর দিকে। শিকারী দৃষ্টি দেখে দর্পণের ভ্রু কুঁচকে গেল। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। শেষা কটমট দৃষ্টি তাক করে ওয়াশরুমের দিকে চলে গেল। দর্পণের কপাল কুঁচকে গেল। কি হলো, মেয়েটা রাগ দেখাচ্ছে কেন তার সাথে? গলা খাকারি দিয়ে সামনে বকবক করতে থাকা অদ্রিতাকে গনগনে কণ্ঠে বলল। এক্সকিউজ মি মিস অদ্রিতা। বলে এসে সকলের দৃষ্টি চুরি করে শিয়াশার গমনের পথ ধরে। শিয়াশার রাগ লাগছে কেন যেন। দর্পণের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি কেমন করে দেখছিল দর্পণকে। দুজনকে পারফেক্ট কাপল মনে হচ্ছিল। দুজন নিজের ভাবনাকেই নিজের সতীন মনে হচ্ছে শিয়াশার। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। গটগট পায়ে হাঁটতে লাগলো। তার মধ্যে কেউ একটানে গ্রুমিং রুমে নিয়ে গেল তাকে। মাথা নিচু করে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে শিয়াশা। পকেটে হাত গুজে দর্পণ শটান হয়ে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের নত মস্তিষ্কে থাকা মেয়েটার দিকে। দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। শিয়াশা নিরুত্তর, থুতনি ঠেকেছে বক্ষে। দর্পণ বিরক্ত হলো। কি হচ্ছে, এমন করছো কেন? ফের দর্পণের প্রশ্নে শিয়াশা নিচু কণ্ঠে বলল। জানি না। জানি না মানে? তাহলে রাগ দেখাচ্ছ কেন? জানি না। হাউ সিলি সিয়া। এতটুকু বিরক্তি কণ্ঠ শুনতেই শিয়াশা ফুপিয়ে উঠল। আপনি ওই মেয়েটার সাথে কি করছিলেন ওখানে? দর্পণে বুঝতে সময় লাগলো না শিয়াশা অদ্রিতার কথাই বলছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। ও অদ্রিতা আমার আন্ডারে কাজ করছে? বলে ওভাবে কথা বলতে হবে? কিভাবে কথা বলেছি? এভাবে পাশাপাশি বসে? ফ্যাস ফ্যাসে কান্নারত গলায় বলল শিয়াশা। দর্পণের অষ্টপুটে কৌতুকের হাসি ফুটে উঠল। তাকে নিয়ে শিয়াশা হিংসে করছে। কণ্ঠে দৃঢ়তা এনে বলল। আমি একবার তাকে ঠিকভাবে দেখিও নি সিয়া। টিপিক্যাল জেলাসি করা বন্ধ করো তো। একটু এদিকে এসো। এত সুন্দর সেজেছো, সব তো নষ্ট হয়ে যাচ্ছে। বলে কাছে টেনে নিল। সাজের কথা মনে পড়তেই শিয়াশা তড়িঘড়ি দর্পণকে ঠেলে আয়নার সামনে চলে গেল। তার সাজ নষ্ট হয়ে গেল যে। সাজ ঠিক করে থমথমে মুখে দর্পণের দিকে তাকিয়ে বলল। কোনো মেয়ের সাথে আর কথা বলবে না কখনো। কাজের জন্য অবশ্যই বলতে হবে। দর্পণের তেরা কণ্ঠ। কাজ ব্যতীত আর কোনো কথা বলবেন না। ওকে। ছোট্ট স্বীকারোক্তি শিয়াশার মনকে শান্ত করলো খানিক। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সি গ্রিন কালারের লেহেঙ্গার সাথে শাড়ির মতো করে দোপাট্টা পরেছে। চুলে ফুল, কপালে ছোট্ট একটা টিপ। সদা সাজবিহীন মুখটাতে যেন আকর্ষণীয় করে তুলেছে। মোহিত কণ্ঠে বলল। একটা ছবি তোলা যাবে? শিয়াশা কোনো কথাই বলল না। চুপচাপ এসে দর্পণের বুকে নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল। দর্পণে মিটিমিটি হেসে আদুরি রাগে মেয়েটাকে আলতো হাতে জড়িয়ে কয়েকটা ছবি তুলে নিল। দরজার বাহিরে এঁটে থাকা দুটো হরিণ শাবক চোখের সামনে তখন যেন সবকিছু অন্ধকার হয়ে আসলো। সকলেই ভেরু থেকে বের হয়ে জমাট বেঁধে আছে পার্কিং লটে। সুবেদারও সকলের থেকে বিদায় নিয়ে পার্কিং লট থেকে বাইক নিতে যায়। এই যে মিস্টার প্রতিবন্ধী বাসায় যাচ্ছে, তাহলে আমাকে একটু লিভ দি। লেহেঙ্গাবৃত একটা মেয়ে চঞ্চল কণ্ঠে বলল। সুবেদার সরু চোখে মেয়েটার আগাগোড়া ভালো করে দেখলো। অত্যাধিক পরিমাণে মেকআপ করে হাতে গড়া ফর্সা মাটির পুতুল হয়ে গেছে। মেয়েটাকে চেনা বলে মনে হয় না, কিন্তু মেয়ের কথার ধরনের সাথে সে খুব পরিচিত। ইদানিং সিঁড়িতে উঠতে গেলে এই সম্বোধন শোনা যায়।
নামতে গেলেও শোনা যায়। মহল্লার দু একটা বাচ্চার মুখেও শোনা যায় মাঝে মধ্যে, তবে তার ভস্ম করা চোখ দুটোর কারণে একটু কমই উৎপাত করে বাচ্চারা। মোট কথা, নমিতা নামক ডাকাত ডাক্তার তার পুরো জীবনটাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। সেভাবে সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, আপনি কে? কেন? আপনি আমি চিনতে পারছেন না? নমিতা বিস্ময় প্রকাশ করে। সুবেদার ঠোঁট উল্টে নিষ্পাপ মুখ করেই বলল, না তো। আমাকে লং লাস্টিং বাজার পেমেন্ট ক্যান মডেলের মতো লাগছে। আমি কি ঠিক ধরেছি? নমিতা দাঁত কিরমির করে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মতো প্রতিবন্ধী লোকের কাছ থেকে আমার এটাই প্রত্যাশা ছিল। তাদের মস্তিষ্ক বিকাশ একটু কম হয় আর কি। আপনি কিন্তু বেশি বেশি করছেন। সুবেদার কপট রাগ দেখিয়ে বলে। নমিতা হাসে, এই বলল, তো সঠিক পথে এসেছেন। এখন আমি চিনতে পারছি নিশ্চয়ই। চলুন, অনেক রাত হয়ে গিয়েছে। এমনিতেও আপনার আমার গন্তব্য তো একই। শুধু শুধু বাড়তি টাকা নষ্ট করে কি লাভ? চলে। বলে নমিতা সুবেদারের বাইকের পেছনে চড়ে বসলো। সুবেদার তবদা খেয়ে গেল, তেতো হয়ে উঠে বলে, আমাকে কি নিজের ড্রাইভার পেয়েছেন যে বলবেন আর আমি ম্যাডাম ম্যাডাম বলে আপনাকে ড্রপ করে দেব? নামুন, অভদ্র মেয়ে। আপনি এবার ড্রাইভার হতে যাবেন কেন? আপনি নিরাপত্তা বাহিনীর একজন সরকারি কর্মকর্তা, তার মানে একজন সেবক। আপনার কাজ হলো জনসাধারণের সেবা, নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রাখা। তাই আমার নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। ফার্স্ট ক্লাস চালান নাকি চালাতে পারেন না? পায়েও কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? নিজের কর্তব্য ও সক্ষমতার উপর প্রশ্ন উঠতেই সুবেদার দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তায় নমিতা বকবক করতে করতে গেল। প্রতিমধ্যে বেশ কৌতূহলী গলায় জিজ্ঞাসাও করলো, এই, আপনি চাকরি কিভাবে পেলেন? মানে? সুবেদার তিরিক্ষি কণ্ঠে বলল, মানে হচ্ছে, আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নাকি প্রতিবন্ধী কোঠায় চাকরি পেয়েছেন? কথাটা শুনতেই সজোরে ব্রেক কষলো সুবেদার। উপচে পড়া রাগ সামলে ব্যথিত নয়নে তাকালো পিটপিট করে উৎসুক তাকিয়ে থাকা মেয়েটার দিকে। দিনরাত পড়াশোনা, কঠোর হাড় ভাঙা পরিশ্রমের পর চাকরিটা পেয়েছে। এমন মজা নিছকই তার নিরলস প্রচেষ্টার অপমান। গম্ভীর মুখাবয়ে শীতল কণ্ঠে বলল, আপনি একটু নামুন তো। না, নামবো কেন? নমিতা কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, 2 মিনিটের জন্য নামুন। গাড়িতে কেন একটা সমস্যা হয়েছে, দেখতে হবে। নমিতা সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে নামলো গাড়ি থেকে। সে নামতেই সুবিধার শীতল কণ্ঠে নমিতাকে বলল, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। এখন বাকি পথটুকু আপনি নিজের যোগ্যতায় যান। কি হলো, যোগ্যতা শেষ? বলে একটানে বাইকটা চোখের সামনে থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। নমিতা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সেদিকে। রাত প্রায় 12টা। এই মাঝপথে কোনো গাড়িও এখন সে পাবে না। এখনো প্রায় 15 মিনিটের রাস্তা। গাড়িতে হেঁটে গেলে প্রায় 35 মিনিট লাগবে। লোকটা কত বড় নির্দয়! এই মাঝ রাস্তায় একা একটা মেয়েকে কিভাবে রেখে গেল? রাগ, জেদ, ভয় নিয়ে হিল জুতো জোড়া খুলে হাতে নিয়ে হাঁটা ধরলো। মাঝে মধ্যে এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে কোনো গাড়ি আসছে কিনা। প্রায় 5 মিনিট বাদে যখন হাঁপিয়ে উঠল, তখনই ফুটপাতের উপর বসে পড়ল। ভারী পোশাক, উপরন্ত পান প্রিয় বান্ধবীর মামার বিয়েতে পেট পুড়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছে। এখন হাঁটা মোটেই সম্ভব হচ্ছে না। কতক্ষণ জিরিয়ে নিতেই বাইকের আওয়াজ আসে। বাইকের আওয়াজ সে উৎফুল্ল দৃষ্টিতে তাকায়। সুবেদার ধীরে ধীরে বাইককে থামায় তার সামনে। ফিচেল হেসে বলে, নমিতা কথা বলল না। রাগে ফুঁসে উঠল। সুবেদার কণ্ঠে দয়া এনে বলল, যান, নিজের যোগ্যতায় পরিমাণ সীমিত আর অন্যের যোগ্যতায় নিজের মজা করা উচিত নয়। হয়তো তার পিছনে রয়েছে কারো নির্ঘুম রাতের নিরলস পরিশ্রম। এটাই বোঝাতে চাচ্ছিলাম আমি। এতটাও বিকে বিকেহীন নয় যে রাত 12টার সময় একটা একটা মেয়েকে এভাবে ফেলে রেখে যাব। এখন সময় নষ্ট না করে উঠে বসুন, আর আপনার টেপ রেকর্ডারটা বন্ধ রাখবেন, নয়তো আবারও নামিয়ে দেব। নমিতা অনড় বসে রইল। সুবেদার বিরক্ত হয়ে বলল, তিরিক্ষি কণ্ঠে বলে, কি হলো, যাওয়ার ইচ্ছে নেই? তাহলে বসে থাকুন। একটু পরে একদম মাতাল কুকুর আসবে আর ছিঁড়ে খাবে। বাজার পেমেন্ট অন্তরালে লুকিয়ে রাখা প্রকৃতির সৌন্দর্য।
নমিতা আর চোখে একবার সুবেদারের দিকে তাকিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। গা ছমছমে নিস্তব্ধ রাত্রি। হুড়মুড় করে সুবেদারের বাইক উঠে পড়ে সে। পেটের কাছের শার্টটা ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে। সুবেদার আবারও মেজাজ দেখিয়ে বলে, রাস্তা থেকে আমি কুকুর তোলেনি, মানুষ তুলেছি। এভাবে আমার খামচে ধরে আছেন কেন? নমিতা ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে বসলো। সুবেদার রেগে বিড়বিড় করতে করতে বাইক চালাতে লাগলো। মেজাজ ফুরফুরে হতে নমিতা আবারও মুখ খুলতে শুরু করে। মন চায় তাহার লিগা করতে শুনলি যখন সামনে দেখি কোনো প্রতিবন্ধী। সুবেদার অতিষ্ঠ হয়ে গেল। বাকি পুরোটা রাস্তা একই ছন্দ বলে বলে সুবেদারের মাথা খেয়ে ফেলে নমিতা। নিজের ফ্ল্যাটে ঢোকার সময় সুবেদার হাত উঠিয়ে জোরে জোরে মোনাজাত করতে লাগলো। হে আল্লাহ, এই আপনাদের সাথে ত্রিভুবনে আর কোনোদিন যেন আমার দেখা না হয়। নমিতা মুখ বাঁকিয়ে উপরে চলে গেল। মানি প্ল্যান্টগুলো বারান্দার একাংশ জুড়ে আছে। হ্যাঁ, অ্যারোহেডগুলো মাথার উপর ঝুলছে। বারান্দায় মানব তৈরি প্রকৃতির এই সবুজ সাজসজ্জার মাঝে ঠিক যেন এক থোকা কৃষ্ণচূড়ার ন্যায় সেজে আছে ছোট্ট এক লাল টুকটুকে বধূ। আপাত দৃষ্টিতে ছোট্ট হলেও জীবনের তাগিদে অবমুক্ত সেই রুষ্টতা পরিপক্কতা সম্পর্কে কারোরই ধারণা নেই। স্ট্রিট লাইটের আলো নববধূর এই অপ্রমণীয় এই সৌন্দর্যের চোখ মুদে নিচ্ছে আশরাফ। ঘরের লাইট নিভিয়ে বারান্দার লাইটটা নিভিয়ে রেখে এখানে মৌনতা বিলাস করছে মিন্ময়ী। চোখ বেয়ে বহু কষ্টে আটকে রাখা অশ্রুগুলো জ্বর জবরদস্তিতে গড়িয়ে পড়ছে। রুষ্ট হাতে সেগুলোর সাথে সাথে মুছে ফেলে মিন্ময়ী। এত জেদি কেন অশ্রুগুলো? আশরাফ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার মন খারাপ আজ করতে পারছে সে। নিয়ম অনুযায়ী আজ তাদের মিন্ময়ীদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। স্বল্প দূরত্বের পথ যে কোনো সময়ই যাওয়া যাবে, তাই এত রাতে আর সেখানে যাওয়ার ঝামেলা কেউই করেনি। মিন্ময়ীর পরিবার ও এতে সায় জানায়, তাই হয়তো মন খারাপ। বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল। সূর্যের এক ছটা রোশনির ন্যায় কৃত্রিম লাইটের আলো ঝলসে দিল মিন্ময়ীর নিভু নিভু চোখ দুটো। হঠাৎই আলোর তো পেয়ে চোখ বুঝে নিল সে। আশরাফকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে যে চুপচাপ ঘরে ঢুকে গেল তাকে পাশ কাটিয়ে। বারান্দার থাই দরজা লাগিয়ে আশরাফও ভেতরে ঢুকে যায়। কাপড় বদলে সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে সিক্ত চুল নেড়ে চেড়ে দেখতে লাগলো। তার মধ্যেই মিন্ময়ী গোসল করে বের হয়েছে, পরনে একটা কুর্তি। এগুলো রাতে পরার জন্য কিনে দিয়েছে মনি। দিনে শাড়ি পরে, নয়তো বউও লাগে না, এই প্রবাদ ঘরের প্রত্যেকের মুখে মুখে। সেও মেনে চলে। ভেজা চুল আঁচড়াতে এলে আশরাফকে টপকে চিরুনি নিয়ে সে পা ঘুরায়, পারে না হাতে টান পড়ায়। কপালে সুতীক্ষ্ণ বলিরেখা নিয়ে আশরাফ তার হাত ধরে আছে। ইতস্তত জড়তা নামক সকল শব্দের মর্মার্থ তখন মিন্ময়ী চোখে মুখে খুঁজে পাওয়া যাবে। মুখের আদলখানি এমনই করে রেখেছে। আশরাফের প্রচুর রাগ লাগে এমন দৃশ্যে। মেয়েটা এমনভাবে ঘরে চলাফেরা করে যেন তাকে চেনেই না, ঘরে তার কোনো অস্তিত্বই নেই। তবে মিন্ময়ীর অ্যাটেনশন ড্র করা তার মোটেই কোনো অভিব্যক্তিতে নেই। ঠেকা পড়েছে এই নেংটি ইঁদুর ছানার অ্যাটেনশন পেতে হবে তার। হুলো বেড়াল সে, যখন ইচ্ছে হবে টুপ করে গিলে ফেলবে। ইঁদুরের কাছে জিজ্ঞাসা করে তো আর ইঁদুরকে খেতে যাবে না, তাই নিজের কর্মে অগ্রাসী হলো সে। পুরো হাত ঠোঁটের দিকে এগিয়ে নিতে মেয়েটা আর্তনাদ করে পিছে হেলে পড়ল। আকস্মিকতায় আশরাফ ভরকে গেল। কি হলো? এমন করলো কেন? চোখ মুখ খিচে পেছনের দিকে হেলে পড়েছে মিন্ময়। আশরাফ থমথমে মুখে জিজ্ঞাসা করলো, কি হলো, সরে গেলে কেন? আশরাফের কণ্ঠে মিন্ময়ী ভীত সন্তুষ্ট দৃষ্টি খুলে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি কি করতে যাচ্ছিলেন? কি করতে যাচ্ছিলাম? মিন্ময়ী কাচুমাচু করে উঠল। মিন্ময়ী মিনমিনে কণ্ঠে বলল, ও ওই যে কী সব করছিলেন? কিসব করছিলাম মুখে বলো, নয়তো মুখ ভেঙে দেব। যে মুখ থেকে স্পষ্ট কথা বের হয় না সেই মুখ রাখার দরকার নেই। আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল। মিন্ময় চুপসে গেল। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আশরাফ প্রশ্নবিদ্ধ চোখ দিয়ে গিলে খাচ্ছে মিন্ময়কে। খানিকক্ষণ বাদে আবারও মুখ খুলল সে, কণ্ঠে ভুরি ভুরি সন্দেহ। তুমি কি ভেবেছিলে আমি তোমায় চুমু খেতে গিয়েছিলাম? চোর ধরা পড়ার মতো লাল হয়ে উঠল মিন্ময়। গাল দুটো গরম হয়ে উঠেছে। সে এটাই ভেবেছিল। অস্বস্তি ঘেরা দৃষ্টিতে একবার সম্মুখে দৃষ্টির মিলন ঘটতেই সে তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল। মিন্ময়ী নীরবতাকে আশরাফ হ্যাঁ ধরে নিল। চিটবিড়িয়ে উঠল মস্তিষ্ক। হৈ হৈ করে উঠে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে তোমার মতো ইঁদুর ছানাকে চুমু খাবো। তোমার ঠোঁটে লিপস্টিক কিছু ওঠেনি, বরং সব এবড়ো থেবড়ো হয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে।
সেটাই মুছতে গিয়েছিলাম। চোখ তো বাবার বাড়ি রেখে এসেছো। আর তাছাড়া তুমি তো ভারী ইঁচড়ে পাকা মেয়ে। চিন্তা ভাবনা তোমার কোথায় ছুটে চলেছে? ডার্টি মাইন্ড।